বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতার প্রস্তাব কমনওয়েলথের। প্রধান উপদেষ্টার সঙ্গে মহাসচিবের বৈঠক। ব্রিটিশ এমপিদের সঙ্গে আলোচনায় উন্নয়ন সহযোগিতায় জোর। এলডিসি উত্তরণের প্রস্তুতি পর্বে কর সুবিধা কমছে দেশীয় শিল্পে। সক্ষমতা না বাড়িয়ে সুরক্ষা তুলে নেয়ায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা। কর্মসংস্থান কমে বেকারত্ব বাড়ার শঙ্কা। চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে ভাটা। লুণ্ঠিত মালামাল উদ্ধারও কম। পুলিশের ব্যর্থতায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ বলছেন বিশ্লেষক। মানতে নারাজ ডিএমপি। শহীদ আহতদের বাড়িতে ফল দিয়ে ফেরার পথে গোপালগঞ্জে হামলার শিকার বৈষম্য বিরোধীরা। আহত 5। অভিযোগের তীর পরিবহন কর্মীদের দিকে। একজন আটক, বাকিদের ধরার চেষ্টায় পুলিশ। সকালের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। লন্ডনে পৌঁছেই ব্যস্ত সময় পার করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 4 দিনের সফরের প্রথম দিনে কমনওয়েলথ মহাসচিব, ব্রিটিশ এমপি ও লর্ডসের সঙ্গে বৈঠক করেন তিনি। এসব বৈঠকে গুরুত্ব পায় দুই দেশের সম্পর্ক জোরদার এবং বাংলাদেশে চলমান সংস্কারের বিষয়। এছাড়া এভিয়েশন খাতের 2 জায়ান্ট প্রতিষ্ঠানের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। মঙ্গলবার সকালে লন্ডনে পৌঁছে ডরচেস্টার হোটেলে চলে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কিছুক্ষণ বিশ্রামের পরেই শুরু হয় পূর্ব নির্ধারিত বৈঠক। সবগুলো বৈঠকেই অনুষ্ঠিত হয় হোটেলের লবিতে। দুপুরে ডক্টর ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিমান প্রস্তুতকারক প্রতিষ্ঠান এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ভাউটার ভ্যান বার্স ও ম্যানজিস এভিয়েশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট চার্লস উইলি। বিমান প্রযুক্তি ও বিনিয়োগ সহ পারস্পরিক আগ্রহের বিষয়ে আলোচনা করেন তারা। এরপর ব্রিটিশ অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের নেতারা সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার সঙ্গে। সাক্ষাতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার, বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতার বিষয় উঠে আসে। বিকেলে অধ্যাপক ইউনূসের সঙ্গে হোটেলে আসেন কমনওয়েলথের মহাসচিব শার্লি আয়েরকর বোতচোয়ে। প্রথম দিনে সবশেষ বৈঠকে বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতার প্রস্তাব দেন তিনি। ওনার একটানা মিটিং ছিল। প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম জানান, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও গভীর করা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা অর্জন এই সফরের মূল লক্ষ্য। ব্রিটেনে আসার ওয়ান অফ দ্য মেজর ইস্যু হচ্ছে যে অ্যাসেট রিকভারি। আপনি জানেন যে বাংলাদেশের থেকে বিলিয়নস অফ ডলার্স চুরি হয়ে গেছে। যদিও সফরের প্রফেসর ইউনূসের ডেলিগেশনের সাথে না, বাট একসাথে এসছেন ডক্টর আব্দুল মোমেন এবং আহসান হাবিব মনসুর, আমাদের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর, এবং মোমেন সাহেব হচ্ছেন অ্যান্টি করাপশন কমিশনের চেয়ারম্যান। তাদের এই অ্যাসেট রিকভারিটা কিভাবে করা যায়, এটা একটা ওয়ান অফ দ্য বড় লক্ষ্য হচ্ছে এটা। সফরকালে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে কিংস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা। শুক্রবার বৈঠক করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে। লন্ডনে আসার পর থেকে জেনে এক মুহূর্ত বিশ্রাম নেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। প্রথম দিনেই একের পর এক বৈঠক, আর এতে উঠে আসে যুক্তরাজ্যের বিনিয়োগ, কূটনৈতিক সম্পর্ক, একই সাথে বাংলাদেশের ভবিষ্যতের দিক নির্দেশনা। এই সফর শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয়, আন্তর্জাতিক অঙ্গনে নতুন রূপে বাংলাদেশকে চিনিয়ে দেওয়ার এক সাহসী অগ্রযাত্রা। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। এলডিসি উত্তরণের প্রস্তুতি হিসেবে বাজেটে কমছে নানা খাতে কর সুবিধা। এতে হ্রাস পাবে স্থানীয় শিল্প সুরক্ষা। সক্ষমতা না বাড়িয়েই বাজেটে এমন প্রস্তাবের সমালোচনা ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের। তাদের শঙ্কা, এই পদক্ষেপ শিল্পগুলোকে দুর্বল করবে। কমে যাবে কর্মসংস্থান, বাড়বে বেকার জনগোষ্ঠী। সক্ষমতা বাড়াতে কর আহরণে সুশাসন বৃদ্ধির তাগিদ তাদের। ফরহাদুর রহমানের রিপোর্ট। এলডিসি থেকে উত্তরণের পর বিশ্ব বাণিজ্যে বিভিন্ন সুযোগ হারাবে বাংলাদেশ। পাশাপাশি নিজস্ব শিল্প সুরক্ষায় যে আগ্রাসী শুল্ক আরোপ করা আছে তা ধীরে ধীরে শূন্যে নামিয়ে আনতে হবে। এর অংশ হিসেবে প্রস্তাবিত বাজেটে 5% পণ্যে আমদানি শুল্ক কমানোর ঘোষণা এসেছে। এছাড়াও বিভিন্ন খাতে করা হয়েছে শুল্ক যৌক্তিকরণের প্রস্তাব। বাজেটে এমন উদ্যোগের বিপরীতে উদ্বিগ্ন স্থানীয় উৎপাদকরা। তাদের দাবি, শুল্ক সুবিধা তুলে দিলে বিদেশি পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় চাপে পড়তে পারে দেশীয় শিল্প খাত। মেশিন তৈরি করব, ওটা যদি আমার 30 থেকে 40% ভ্যাট ট্যাক্স দিতে লাগে, তা আমি তো অন্য দেশের থেকে কম্পিটিশন করতে পারবো না। অথচ সেম মেশিন আপনি যদি বাইরের থেকে নিয়ে আসেন 2% ট্যাক্স দিয়ে আপনি আনতেছেন।
আর এই মেশিন যদি আমি তৈরি করি আমাদের 30% ট্যাক্স দিতে লাগতেছে, তা আমার তো কস্টিং আসবে না। চায়নাতে যিনি যে একটা জিনিস যখন প্রডিউস করছেন তার যদি র ম্যাটেরিয়ালের উপরে যদি ট্যাক্স না থাকে, তার ইনপুটের উপরে যদি ট্যাক্স না থাকে, তাহলে আপনার তার উৎপাদন খরচ আমার থেকে কম হবেই। কিন্তু আমার যদি উৎপাদন খরচ যদি আমার উপকরণের উপরে বেড়ে যায়, তাহলে কিন্তু আসলে আমাদের খরচ কমানোর কোনো সম্ভাবনা থাকছে না। আর এই পার্সপেক্টিভে আমি মনে করি যে স্থানীয় শিল্পের যে উপরে যেই প্রোটেকশনটা দেওয়া হয় সেটা সরিয়ে নেওয়াটা কোনোভাবেই উচিত হবে না। বিশেষজ্ঞরা বলছেন, দেশে উৎপাদিত হয় এমন বিদেশি পণ্যের শুল্ক কমানোর প্রস্তাবে এই সংশ্লিষ্ট শিল্প প্রবৃদ্ধি ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা রয়েছে। কর অবকাশ সুবিধা না বাড়ানো ও শুল্ক হ্রাসে স্থানীয় শিল্পের সুরক্ষা কমছে বলে মনে করছেন তারা। আমার মূল লক্ষ্য থাকবে বা উচিত হচ্ছে আমার দেশি শিল্পকে সুরক্ষা দেওয়া। কারণ আমার দেশি বিনিয়োগ যদি না হয়, দেশে যদি উৎপাদন না হয়, দেশের মানুষ যদি কর্মসৃজন না হয়, বেসরকারি খাত যদি বসে যায়, হয়ে যায়, তাহলে আমি ওই অন্য কোনো কিছু আর পাবো না। আগের সরকারের ধারাবাহিকতায় এলডিসি উত্তরণে নেয়া পদক্ষেপগুলো বিশ্ব বাণিজ্যে প্রতিযোগিতায় স্থানীয় শিল্পগুলো যথেষ্ট প্রস্তুত কিনা সেই প্রশ্ন রয়েছে সংশ্লিষ্টদের মাঝে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীর নন্দনগাছিতে স্টেশনের সংস্কার ও আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ করেছেন স্থানীয়রা। আটকা পড়েছে সাগরদাঁড়ি এক্সপ্রেস সহ 4টি ট্রেন। রাজশাহীর সঙ্গে সারা দেশে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মওদুদ রানা। সরাসরি যাচ্ছি তার কাছে। আমার পেছনে দাঁড়িয়ে আছে রাজশাহী থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সাগরদাঁড়ি এক্সপ্রেস এবং ঢাকাগামী আরও 3টি ট্রেন আটকা পড়েছে সাগরদাঁড়ির মতোই। সেগুলো হলো মধুমতি এক্সপ্রেস, যেটি পদ্মা সেতু হয়ে যায়, এবং যমুনা সেতুর উপর দিয়ে যাওয়া বনলতা এবং সিল্ক সিটি এক্সপ্রেস, সেই ট্রেন দুটিও আটকা পড়েছে। সব মিলিয়ে 4টি ট্রেন আটকা পড়েছে আন্দোলনকারীদের কারণে। এবং এখানকার রেল বিভাগের একটি দায়িত্বশীল সূত্র বলছে যে যেহেতু ঈদ শেষে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে মানুষ ফিরতে শুরু করেছেন এবং রেলে যাত্রী চাপ রয়েছে, ঠিক সেই মুহূর্তে এই ট্রেনের যে যাত্রা বিলম্ব বা এই যে ট্রেন আটকে পড়েছে, এতে ট্রেনের যে শিডিউল সেটি মারাত্মকভাবে বিপর্যয় হবে, এমনটি আসলে পশ্চিমাঞ্চল ট্রেনের একাধিক সূত্র আমাকে নিশ্চিত করেছে। এবং এই যে এই সংকট, রেলের সাথে আন্দোলনকারীদের আসলে কোনো আলোচনা হচ্ছে কিনা সেই প্রশ্নের উত্তরে বলি যে যেহেতু ঈদের ছুটি এখনো চলছে, রেল বিভাগের দায়িত্বশীল লোক পশ্চিমাঞ্চল রেলে নেই এবং আসলে কেউই দায়িত্ব নিতে চাচ্ছে না, আন্দোলনকারীদের সাথে বসতে চাচ্ছেন না, যার ফলে কখন যে আসলে এই অচল অবস্থার নিরসন হবে সেটি বলা যাচ্ছে না। আপনাকে জানিয়ে রাখি যে রাজশাহীর নন্দনগাছি যে রেল স্টেশন, সেখানে 4টি ট্রেন স্টপেজ অর্থাৎ যাত্রা বিরতির জন্য এখানকার স্থানীয়রা আন্দোলন করছেন এবং তারা যেটি বলছেন যে ঢালাচর, বরেন্দ্র এক্সপ্রেস, সিল্ক সিটি এবং সাগরদাঁড়ি যাতে এই নন্দনগাছি স্টেশনে দাঁড়ায় সেই দাবি তাদের দীর্ঘদিনের, এবং একই সাথে এই স্টেশনটি যাতে পুনরায় সংস্কার করা হয় সেই দাবিটিও করছেন। এবং সেই দাবিতে তারা আজকে এখানে সকাল 6টার সময় অবরোধ করেছেন। দুই পাশে স্টেশনে তারা লাল নিশানা টাঙিয়েছেন এবং পহেলা মে তারা এই আন্দোলন শুরু করেছেন। তারা বলছেন যে পহেলা মে রেল বিভাগের সাথে বসেছিলেন, রেল বিভাগ বলেছিলেন 1 জুন এখানে কমিউটার ট্রেন থামানো হবে, সেটি না থামানোর কারণে আজকে তারা আন্দোলন করছেন এবং তারা বলছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলতে থাকবে। এই ছিল আমার কাছে নন্দনগাছি রেল স্টেশন থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীতে। স্বজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন তোহা খান তামিম এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন রিপোর্টার শাহিন আলম। শুরুতেই যাচ্ছে তামিমের কাছে। অনেক বেসরকারি প্রতিষ্ঠান আজকে খোলা থাকায়, অর্থাৎ আজকে খুলছে এবং সে কারণে অনেকের ঈদের ছুটি শেষ, অনেকেই বাড়ি ফিরছেন, অর্থাৎ ঢাকামুখী হচ্ছেন, বাড়ি থেকে ঢাকার দিকে ফিরছেন। এবং আমরা সকাল থেকে দেখেছি যে বেশ কয়েকটি ট্রেন ঢাকায় প্রবেশ করেছে এবং তারা ঈদের যে ঘরে ফেরা, ঈদের যে ছুটিতে তারা ঘরে ফিরেছিলেন এবং তারা আবার তাদের কর্মের তাগিদে রাজধানী ঢাকায় কর্মব্যস্ত নগরীতে আবার তারা ফিরতে শুরু করেছেন। একইভাবে আমরা লক্ষ্য করছি যে যাওয়ার যে প্রবণতা,
প্রবণতা অর্থাৎ ঢাকা ছেড়ে যাওয়ার প্রবণতা সেটাও কিন্তু লক্ষ্য করছি। সেটি যে খুব একটি ভিড় রয়েছে এমনটি নয়, মোটামুটিভাবে যারা ঈদের মধ্যে ব্যস্ত ছিলেন, ঢাকায় কোরবানি করেছেন, সব মিলিয়ে ছুটি পাননি অর্থাৎ ফুরসত পাননি, অনেকেই সুযোগ পাননি, তারা আবার নতুন করে একেবারে ঈদের যে ছুটি সেই ছুটি কাটাতে তারা আবার পরিবার পরিজন নিয়ে একেবারে সবাই মিলে কিন্তু যারা বাড়ির দিকে রওনা হচ্ছেন এবং অনেকেই দেখতে পাচ্ছি যে প্ল্যাটফর্মে অনেকে অপেক্ষা করছেন ট্রেনের জন্য। তবে ঢাকা ফেরার যে প্রবণতা সেটি যে খুব ভিড় রয়েছে এমনটি নয়, আবার ঢাকা ছেড়ে যাওয়ার যে ভিড় রয়েছে সেটিও কিন্তু নয়। অর্থাৎ দুইভাবেই কিন্তু আমরা লক্ষ্য করছি যে মানুষের যে ভিড় অর্থাৎ যাত্রীদের কম উপস্থিতি আমরা লক্ষ্য করছি, খুব একটি ভিড় আসলে লক্ষ্য করা যাচ্ছে না। প্রতি বছর আমরা দেখে থাকি যে এই সময়টা ফেরার সময়টা অনেক ভিড় থাকে, গাদাগাদি করে ট্রেনে অনেকেই ফিরতে শুরু করেন, সেই চিত্রটি দেখা যাচ্ছে না। এর একটি কারণ হচ্ছে যে অনেক লম্বা একটি ছুটি পেয়েছে, অর্থাৎ গত ঈদ উল ফিতর আমরা লিখেছি যে লম্বা একটি ছুটি ছিল, এবারও ঈদ উল আজহাতে প্রায় 10 দিনের একটি ছুটি। তো এত বড় একটি ছুটির কারণে অনেকে আসলে ধীরে ধীরে ফিরছেন, ভেঙে ভেঙে ফিরছেন, যে যার মতো করে যখন যেভাবে পারছেন সেভাবে কিন্তু কর্মের তাগিদে ফিরছেন, এবং যারা যাচ্ছেন একইভাবে তারাও কিন্তু একইভাবে ভেঙে ভেঙে তাদের সুযোগ সুবিধা মতো যাচ্ছেন। তো কমলাপুর থেকে এই ছিল আমার হাতে সবশেষ। আমরা দক্ষিণবঙ্গের যাত্রীদের একটু খবর জানবো, যাওয়া এবং আসার দুটোই। সেখানে সদরঘাটে রয়েছেন আমাদের সহকবি শাহিন আলম। ভিড় এড়াতে অনেকে আগে আগে রাজধানী ঢাকায় প্রবেশ করছেন। আমরা সকাল থেকে রাজধানীর এই সদরঘাট এলাকায় অবস্থান করেছি। আমরা দেখেছি যে দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা সব কয়টি লঞ্চ কিন্তু এই ঘাটে যথাসময়ে প্রবেশ করেছে, এবং এখানকার যারা যাত্রীরা দক্ষিণাঞ্চল থেকে বিভিন্ন জেলা থেকে এসেছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেটি বলছে যে এবারের ঈদ ফেরত যাত্রা তাদের কাছে অনেকটাই স্বস্তিদায়ক। তারা যেটি বলছেন যে লঞ্চগুলোতে আসলে বাড়তি যে ভাড়া আদায় করা হয় ঈদের এই সময়টুকুতে, সেই ধরনের কোনো অভিযোগ তাদের এবার নেই, এবং ডেকে এবং ক্যাবিনে দুই জায়গাতে আসলে রেগুলার যে ভাড়া সেটি তাদের কাছ থেকে নেওয়া হয়েছে। এই সময়টিতে ঈদের আসলে দীর্ঘ যে ছুটি সেটি এখনও শেষ হয়নি। অনেকে আসলে এই ছুটি শেষ হওয়ার পরে যে বাড়তি যে চাপ হয়ে থাকে এই চাপটি এড়ানোর জন্য অনেকে কিন্তু আগেই রাজধানীতে আসলে চলে এসেছেন। তবে এর পাশাপাশি আমরা দেখেছি কিন্তু ঈদের পরবর্তী সময় এখন পর্যন্ত কিন্তু অনেকে রাজধানী ঢাকায় ঈদ করে এখনও কিন্তু তারা তাদের যে নিজ বাড়ি বা নিজ এলাকায় অনেকে যাচ্ছেন। পাশাপাশি যাওয়ার সংখ্যাটা খুবই কম, ফেরত আসা শুরু হয়ে গিয়েছে, এবং আজ এবং কালকের পর থেকে এই এখন যে ভিড় রয়েছে সেই ভিড় আরও বাড়বে বলে এখানকার যারা লঞ্চ মালিক সমিতি রয়েছেন তারা জানিয়েছেন যে 1-2 দিনের পর থেকে এই ভিড়টা আরও দ্বিগুণ এবং 3 গুণ হওয়ার কথা তারা আমাদেরকে জানিয়েছেন। যদি এখন পর্যন্ত বলা যায় ঈদের কয়েকদিন পার হয়ে গিয়েছে, এখন পর্যন্ত যারা রাজধানীতে ফিরছেন তারা বলছেন যে এখন পর্যন্ত কোনো সমস্যা তারা আসলে ফিল করছেন না, এবং কোনো ধরনের সমস্যার সম্মুখীন তারা হচ্ছেন না। অনেকটা নিরাপদে স্বাচ্ছন্দ্যে তারা কিন্তু আসলে এসে পৌঁছাচ্ছেন। যদি এক কথায় যদি বলা যায় যে এবারে ঈদের যে লঞ্চের যে যাত্রা সেটি অনেকটাই নিরাপদ এবং স্বস্তিদায়ক বলছেন এখানকার যাত্রীরা। তো এই ছিল আমার কাছে রাজধানীর সদরঘাট থেকে লঞ্চে আসা যে যাত্রীদের খবর, তার শেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সদরঘাট লঞ্চ টার্মিনালে, তার আগে ছিলাম কমলাপুর রেল স্টেশনে। 5 আগস্টের পর চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর সফলতা খুবই কম। পুরোপুরি উদ্ধারও করতে পারছে না নগদ অর্থসহ লুণ্ঠিত মালামাল। এই ব্যর্থতাকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অন্যতম কারণ বলছেন অপরাধ বিশ্লেষক। তবে 2-1টি ঘটনা ছাড়া সব মামলার রহস্য উদ্ঘাটনের দাবি ডিএমপির। মাসুদুর রহমানের বিশেষ প্রতিবেদন। গত 26 এপ্রিল সিদ্ধেশ্বরী এই জায়গায় এক নারীকে টেনে হিচড়ে তার ভ্যানিটি ব্যাগ ছিনতাই করে ছিনতাইকারীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর সারা দেশেই চাঞ্চল্য সৃষ্টি হলেও 1 মাসেরও বেশি সময় অতিবাহিত হওয়ার পরও আসামিদের শনাক্ত তো দূরের কথা, গ্রেপ্তারি করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এমন আর কতগুলো মামলা আছে এই গত 9 মাসে, সেগুলোই আজকে খুঁজে বের করার চেষ্টা করব আমরা। এই ঘটনা ভাইরাল হলেও জড়িতরা আইনের আওতায় না আসায় ক্ষোভ জানান ভুক্তভোগীরা। প্রায় 1.5 মাস হয়ে গেল যে এখনও এটার কোনো সুরাহা হইল না, কিন্তু আমরা কিন্তু রাস্তাঘাটে কোনো নিরাপত্তা পাচ্ছি না। সবসময় একটা ভয়ে ভয়ে আতঙ্কে আমরা চলাফেরা করি।
চাঁদার দাবিতে সম্প্রতি মোহাম্মদপুরের শেরশাহ রোডে আবাসন ব্যবসায়ীর অফিসে 2 দফা গুলি করে সন্ত্রাসীরা। দুটি ঘটনায় সিসিটিভি ফুটেজে 5 জনকে দেখা গেলেও গ্রেফতার হয়েছে মাত্র 2 জন। উদ্ধার হয়নি সে অস্ত্র। পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ ভুক্তভোগী ব্যবসায়ীর। আমার গেট বন্ধ করে থাকতে হয়, এলাকার রাস্তার মাথায় লোক রেখে থাকতে হয়। পুলিশ তো এখনো পর্যন্ত আমাকে কোনো সহায়তা করতেছে না। 13 মে তেছুনি পাড়ায় বাসার পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় 5 বছরের শিশু রোজামণি। পরে গরম পানি দিয়ে ঝলসানো মরদেহ উদ্ধার করে পুলিশ। 1 মাস হতে চললেও এ মামলার অগ্রগতি না থাকায় হতাশ রোজার মা। অতদিন আগে গণপঞ্জিতে হার আমরা কোনো কিছু সন্ধান জানাইছে না, যে কোনো কুশল পারান আমার মায়ের হত্যার খুনি আপনারা বাই করে দিবেন। 11 জানুয়ারি গুলশানের যৌথ বাহিনীর পরিচয়ে এক বাসা থেকে 60 ভরি স্বর্ণালংকার ও 34 লাখ টাকা লুট করা হয়। সন্দেহভাজন কয়েকজন আটক হলেও মূল আসামি ও লুণ্ঠিত মালামাল এখনো অধরা। 5 আগস্টের পর এমন 20টির বেশি ঘটনা পর্যালোচনা করে দেখা যায় চাঞ্চল্যকর মামলায় আসামি ধরতে পারছে না পুলিশ, উদ্ধার করতে পারছে না লুণ্ঠিত মালামাল। এই কারণেই আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হচ্ছে না বলে মনে করেন অপরাধ বিশ্লেষকরা। কারোরটা দেখছে না, এই ধরনের পরিস্থিতি তৈরি হলে অপরাধীরা সুযোগ নেবে। কোনো ক্ষেত্রে দেখি পুলিশ যাত্রাপালার বিবেকের ভূমিকা পালন করছে। এই পরিস্থিতি দিয়ে বা এই যাত্রাপালার বিবেকের ভূমিকা দিয়ে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে না, বরং পুলিশকে এখানে নায়কের ভূমিকা পালন করতে হবে। তবে ডিএমপির দাবি ছাড় পাচ্ছে না অপরাধীরা, উদ্ধার হচ্ছে আলামত। অন্যান্য যারা অ্যারেস্টেড আসামি তাদের স্বীকারোক্তি এবং সার্কামস্ট্যান্সিয়াল যেসব এভিডেন্স সেগুলো পর্যালোচনা করে আমরা কিন্তু তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে যথাযথভাবে প্রতিবেদন দাখিল করছি। তো অতএব কেউ গ্রেফতার না হওয়া মানে সে আইনের বাইরে থেকে গেল তা কিন্তু নয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে আরো তৎপর হওয়ার তাগিদ বিশ্লেষকদের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। নেত্রকোনার কেন্দুয়ায় উত্তক্তের প্রতিবাদ করায় তরুণীর বাবাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আহত হয়েছেন নারী সহ অন্তত 5 জন। স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে ধনচাপুর গ্রামের সাইদুল ইসলামের বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন কয়েকজন তরুণী। এ সময় তাদেরকে উত্তক্ত করে একই এলাকার বখাটে আমিন, সজীব ও বাচ্চু। উত্তক্তের প্রতিবাদ করায় কিছুক্ষণ পর 10 থেকে 15 জনের এক দল এসে সাইদুলের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। আহত হন আনিসুর সহ একই পরিবারের 5 জন। তাদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আনিসুরকে মৃত ঘোষণা করেন। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। জুলাইয়ে হতাহতের বাড়িতে মৌসুমি ফল দিয়ে ফেরার পথে গোপালগঞ্জের মুকসুদপুরে হামলার শিকার হয়েছেন মাদারীপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 নেতা। তাদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। ইফটিজিংয়ের প্রতিবাদ করায় হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন স্বজনরা। সিসিটিভি ফুটেজ দেখে একজনকে আটক করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা যায় একটি রেস্তোরাঁর ভেতর থেকে টেনে হিঁচড়ে নিয়ে আসা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতাকে। পরে তাদের উপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। মাদারীপুরের রাজৈরে জুলাই শহীদ ও আহত শিক্ষার্থীদের বাড়িতে ফল দিয়ে জেলা শহরে ফিরছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পথে রাজৈর উপজেলার সীমানাবর্তী গোপালগঞ্জের মুকসুদপুরের ছাগলছিড়া এলাকার একটি রেস্তোরাঁয় বিরতি দেয় তাদের বহনকারী গাড়িটি। এ সময় নারী সদস্যদের ইফটিজিং করে রেস্তোরাঁর সামনে পার্কিং করে রাখা মিজান পরিবহনের কর্মীরা। এর প্রতিবাদ করায় বৈষম্য বিরোধী নেতাকর্মীদের উপর হামলা করে বাস শ্রমিকরা। মঙ্গলবার সন্ধ্যার এই ঘটনায় আহত হন 5 জন। আমাদের হাতে অনেক কিছু ছিল, কারো হাতে চাপা দিয়েও ছিল। এটা যদি পরিকল্পিত না হয় তাহলে ওইগুলো কেন থাকবে ওদের কাছে? আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে মেয়েদের গায়ে ওরা খুব বাজেভাবে মারছে। এটার অবশ্যই বিচার চাই। শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছিলাম আর আমরা তাদের জন্য মৌসুমি ফল নিয়ে যাচ্ছিলাম। তাহলে কেন আমাদের উপরে হামলা হলো, কেন তারা হামলা করলো, এটার বিচার হচ্ছে, আমরা সুস্থ বিচার চাই। ইফটিজিং করছে, আরও মেয়েদের অনেক কিছু বলছে। তা ওই কারণে ওই সমাজে আমরা যে বলা করছি তা ওনাদের সাথে আমাদের কথা কাটাকাটি হইতেছে। এর মধ্যেই হোটেলের স্টাফরা বাইরে ওনাদের হাতে লাঠি ছুরি এইসব নিয়ে করছে, আমাদের আক্রমণ করছে। আমার মনে হচ্ছে এটা পূর্ব পরিকল্পিত, আর নয়তো হুটহাট করে একটা ইনস্ট্যান্ট গ্যাঞ্জামে তো কখনোই দেশীয় অস্ত্র থাকতে পারে না। একটা মবের মতন তৈরি করে তাদের উপর আক্রমণ করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনী। আহতদের উদ্ধার করে মাদারীপুর 250 শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। মারামারির অভিযোগে আমাদের কাছে 5 জন ছাত্র এসেছে।
আমরা তাদের দেখে এদের মধ্যে 2 জনকে আমরা ভর্তি দিয়েছি এবং 3 জনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। 2 জনের অবস্থা স্থিতিশীল আছে এবং আমাদের অবজারভেশনে চিকিৎসাধীন আছে। হামলায় জড়িতদের বিচার দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজকে এইটার শিকার হয়েছি, আগামীকাল অন্য কেউ হইতে পারে। যেহেতু আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2-3 জনকে আহত করা হয়েছে, আমরা এটার বিচার চাই। ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে পুলিশ, বাকিদের ধরতে চলছে অভিযান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, সাধারণ পাবলিক ছিল, ওরা মারামারি করতে গিয়ে একটু মারামারি হয়েছে। পুলিশ নিজেরাই বাদী হয়ে আমরা মামলা করবো। একজন আমি দেখে আসছি, আরো হয়তো এখন বাড়ছে কিনা, অভিযান চলছে তো। হামলার ঘটনায় মিজান পরিবহনের বক্তব্য পাওয়া যায়নি। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। খাদ্য সংগ্রহ করতে গিয়ে জীবন দিতে হচ্ছে ফিলিস্তিনিদের। ত্রাণের লাইনে আবারও ইসরায়েলি হামলায় প্রাণ গেল 36 নিরীহ ফিলিস্তিনির, আহত হয়েছেন 200-র বেশি। এই হামলাকে অমানবিক ও উদ্দেশ্যমূলক বলছে জাতিসংঘ। গাজার দেইর আল বালার ভোর ক্ষুধা দিয়ে শুরু হলেও শেষ হয় দীর্ঘ লাশের সারিতে। ইসরায়েলি বাহিনীর গুলিতে খাদ্যের খোঁজে আসা বেশ কয়েকজন ফিলিস্তিনি প্রাণ হারান, আহত হন অনেকে। প্রত্যক্ষদর্শীরা জানান ড্রোন আর ট্যাঙ্ক থেকে নির্বিচারে গুলি চালানো হয়, যদিও ইসরায়েলের দাবি তারা শুধু সতর্কতামূলক গুলি ছুঁড়েছিল। এদিকে প্রথমবারের মতো 2 কট্টর ডানপন্থী ইসরায়েলি মন্ত্রীকে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য সহ 5টি দেশ। অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এবং নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গভিরের যুক্তরাজ্যে প্রবেশ নিষিদ্ধের পাশাপাশি সেখানে থাকা সম্পদও জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা উস্কে দিয়েছেন এবং গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের পক্ষে কথা বলেছেন। তাদেরকে নিষেধাজ্ঞা দেওয়ার তালিকায় রয়েছে কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও নরওয়ে। নিষেধাজ্ঞার পদক্ষেপের নিন্দা জানিয়েছে ইসরায়েল। ইয়েমেনেও হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। হাউথি নিয়ন্ত্রিত হোদেইদা বন্দরে হামলা চালায় তারা। তেল আবিবের দাবি, এই বন্দর হাউথি বিদ্রোহীদের অস্ত্র পরিবহনের জন্য ব্যবহার করা হচ্ছে। হামলার পর ইয়েমেন থেকে ইসরায়েল অভিমুখে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হলে জেরুজালেম সহ কেন্দ্রীয় এলাকায় বেজে ওঠে সাইরেন। নাদিম মারজান, সময় সংবাদ। রেফারিং নিয়ে ক্ষুব্ধ বাংলাদেশ দলের হেড কোচ হ্যাভিয়ের কাবরেরা। নিশ্চিত পেনাল্টির সুযোগ হারানোয় হতাশ তিনি। তবে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে গেম প্ল্যান নিয়ে প্রশ্ন করা হলে এড়িয়ে যান এই স্প্যানিয়ার্ড। এদিকে গুরুত্বপূর্ণ ম্যাচ জিতে আত্মবিশ্বাসী সিঙ্গাপুর। রিফাতুল ইসলাম মিরনের রিপোর্ট। সিঙ্গাপুরের বিপক্ষে প্রত্যাশা পূরণ হয়নি বাংলাদেশের। লড়াই করেও ঘরের মাঠে হার এড়াতে পারেনি হামজা সমিতরা। প্রতিপক্ষকে চাপে রাখলেও শেষ পর্যন্ত দর্শকদের মুখে হাসি ফোটাতে পারেনি লাল সবুজের প্রতিনিধিরা। ম্যাচে রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়ে রয়েছে প্রশ্ন। সংবাদ সম্মেলনেও জানিয়ে হতাশা ঝরল কোচের কণ্ঠে। আমার মনে হয় ফাহিমের ট্যাকেলটা পেনাল্টি হতে পারত, এটা পরিষ্কার ছিল। ম্যাচের 15 থেকে 20 মিনিটের মধ্যে আমরা অনেক সুযোগও হারিয়েছি। মনে হয় না প্রতিপক্ষ আমাদের চেয়ে ভালো খেলেছে, তবে ভারত ম্যাচের তুলনায় এই ম্যাচে আমাদের কাজটা কঠিন ছিল। দিন শেষে আমরা ম্যাচটি হেরেছি। ম্যাচে কোচের একাদশ নির্বাচন এবং কৌশল নিয়েও প্রশ্ন উঠেছে। ম্যাচ হারের পর এ বিষয় নিয়ে প্রশ্ন করলে তা এড়িয়ে যান তিনি। এটা অনেক বেশি টাইট ম্যাচ ছিল, দুই দলই সমশক্তির। ফুটবলে অনেক কিছুই হতে পারে। এদিকে ঘরের মাঠে বাংলাদেশকে হারিয়ে এশিয়ান কাপের পথে এক ধাপ এগিয়ে গেল সিঙ্গাপুর। গুরুত্বপূর্ণ এই ম্যাচ জিতে আরও আত্মবিশ্বাসী সফরকারীরা। ম্যাচটা মোটেও সহজ ছিল না, দুই দলই দুর্দান্ত খেলেছে, কেউ কাউকেই ছাড় দেয়নি। বাংলাদেশের সমর্থকরা খেলার দারুণ একটা পরিবেশ তৈরি করেছেন, তাদের ধন্যবাদ জানাই। আমার দলের পারফরমেন্স নিয়ে আমি খুবই সন্তুষ্ট। অক্টোবরে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই সময়ের মধ্যে দলটাকে আরও পরিপূর্ণ করতে চান কোচ ক্যাবরেরা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতার প্রস্তাব কমনওয়েলথের। প্রধান উপদেষ্টার সঙ্গে মহাসচিবের বৈঠক। ব্রিটিশ এমপিদের সঙ্গে আলোচনায় উন্নয়ন সহযোগিতায় জোর। এলডিসি উত্তরণের প্রস্তুতি পর্বে কর সুবিধা কমছে দেশীয় শিল্পে। সক্ষমতা না বাড়িয়ে সুরক্ষা তুলে নেয়ায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা। কর্মসংস্থান কমে বেকারত্ব বাড়ার শঙ্কা। এবং চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে ভাটা। লুণ্ঠিত মালামাল উদ্ধারও কম।
পুলিশের ব্যর্থতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ বলছেন বিশ্লেষক, মানতে নারাজ ডিএমপি। এই ছিল সকালের সময়, সঙ্গেই থাকুন সময়ের।